নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দেকে ফের সিআইডি তলব করেছে 22শে ডিসেম্বর। সিআইডির এই তলবে আইনজীবীদের একাংশে খুব গোসা হয়েছে। আর তাদের অভিযোগ যে সিআইডি আইনজীবী প্রতাপচন্দ্র দেকে হেনস্থা করার জন্যই হচ্ছে এবং বারে বারে ডেকে পাঠাচ্ছে। কারণ এর আগে গত শনিবার প্রতাপচন্দ্র দেকে সিআইডি ডেকে পাঠিয়েছিল। যেটুকু সূত্রের খবর, তাকে দুপুর থেকে প্রায় 7 ঘন্টা সিআইডি জিজ্ঞাসাবাদ করে, পরে আবার সমন পাঠিয়ে তাকে আগামী 22শে ডিসেম্বর সিআইডি তদন্তকারীরা ফের তাকে ডেকে পাঠিয়েছে। এবং এরও আগে, শনিবারেরও আগে আরো একবার তাকে ডেকে পাঠানো হয়েছিল সিআইডির তরফে। তো তিনি সিআইডিতে তদন্তে সহযোগিতা করছেন। এই তদন্তটা আপনারা জানেন যে এটি সুপ্রিম কোর্টের একটি মামলার প্রেক্ষিতে হচ্ছে। বিচারপতি স্বামীকে সিআইডি ডেকে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করছে, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং এলভিএন ভাট্টি সিআইডিতে তদন্ত করে ডিসেম্বর মাসের মধ্যে মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছে। এটাই সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সিআইডিকে নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে তদন্ত করতে বলেছে। তবে বলেছে যে আইনজীবী প্রতাপচন্দ্র দে, মানে বিচারপতির স্বামী, তার বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন বা কঠোর পদক্ষেপ সিআইডি করতে পারবে না, এরকমও নির্দেশ রয়েছে। আপনারা জানেন মামলাটি হয়েছে যে সল্টলেকের একটি জমি বিবাদকে কেন্দ্র করে 64 বছরের এক বিধবা তিনি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন। আমরা আইন আদালতের সংবাদ মাধ্যম যারা আছে, পরিবেশনকারী সংবাদ মাধ্যম বার এন্ড বেঞ্চের প্রকাশিত তথ্য নিয়ে যেটা জানতে পেরেছি যে 64 বছরের বৃদ্ধা তিনি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন যে তাকে একটি সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে তার আত্মীয়রা, তার দাদা এবং আত্মীয়রা তাকে হুমকি দেন এবং তাকে মারধর করা হয় এবং সে মারধরের ছবি সিসি ক্যামেরাও ধরা আছে। সেই নিয়ে তিনি 2টি ফৌজদারি মামলা করেছিলেন। তার অভিযোগ যে ওই ফৌজদারি মামলা বিবাদী পক্ষের হয়ে আইনজীবী প্রতাপচন্দ্র দে তিনি প্রভাব খাটান তদন্তকারীদের উপর, সেই মামলা দুটোকে বন্ধ করার তিনি চেষ্টা করেন এবং প্রায় কার্যত সেই মামলা বন্ধের মুখে চলে যায়। এবং তার আরো অভিযোগ যে প্রতাপচন্দ্র দে আইনজীবী, তার স্ত্রী বিচারপতি সিনহা, তিনিও এখানে হস্তক্ষেপ করেছিলেন। কারণ ওই ফৌজদারি মামলা দুটিতে একজন গ্রেপ্তার হয়েছিল, তারপরে সেই মামলা তদন্ত প্রক্রিয়া প্রায় স্থগিত হয়ে গিয়েছিল। তো তখন বিচারপতি অমৃতা সিনহা তদন্তকারীদের ডেকে তিনি ভর্ৎসনা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এটা দেওয়ানি কার্যবিধি অনুসারে এই মামলা হওয়ার কথা, কেন তারা ফৌজদারি মামলা করে এর তদন্ত করছে, এই নিয়ে তিনি তাকে ভর্ৎসনা করেন। এটা বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তারা হলফনামে সেই অভিযোগ জানিয়েছেন এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তো তারপরে সুপ্রিম কোর্টের বেঞ্চ সিআইডি কে তদন্তের নির্দেশ দেয় এবং নির্দেশ দিয়ে বলে যে আপনারা তদন্ত করে ডিসেম্বর মাসের মধ্যে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেবেন এবং আইনজীবীর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট রিপোর্ট চায়। রাজ্য সরকার জানিয়েছে যে তারা তদন্তের সর্বশেষ অবস্থা এবং বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে তারা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট জমা দিয়েছে। এইরকম রাজ্য সরকার তাদের বক্তব্য জানিয়েছে। তো সেই মামলার তদন্তই সিআইডি প্রথমে একবার তাকে ওই আইনজীবীকে ডাকেন প্রতাপচন্দ্র দেকে, পরে শনিবার তাকে তলব করা, আর ফের 22শে ডিসেম্বর তাকে তলব করা হয়েছে। এই তলব নিয়ে আইনজীবীদের একাংশ ক্ষুব্ধ। তারা বলছে যে ওই আইনজীবীকে হেনস্থা করার জন্য সিআইডি বারে তদন্ত করছে, তাকে ডাকছে, তলব করছে। তো এইটা নিয়ে একটা বিপরীত মত রয়েছে আইনজীবীদের অন্য একাংশের মতে যে সিআইডি কে হেনস্থার অভিযোগ তুলে লাভ নেই, কারণ সিআইডি সুপ্রিম কোর্টের নির্দেশেই সিআইডি তদন্ত করছে এবং তাদেরকে ডিসেম্বর মাসের মধ্যে যেহেতু তদন্ত রিপোর্ট জমা দিতে হবে, তাই তাদেরও তাড়া রয়েছে, তাই তারা ডাকছে। ইতিমধ্যে ওই আইনজীবীর মোবাইল ফোনও যে সময়কার ঘটনা সেই সময়কার তথ্য যাচাইয়ের জন্য তারা আইনজীবীর মোবাইল ফোনও সিআইডি জমা রেখেছে, সেটা পরীক্ষা করে দেখার জন্য। তো এই আইনজীবীর বক্তব্য যে সিআইডি সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করাতে যাদের গোসা হচ্ছে তাদের কেন গোসা হচ্ছে, তারা কেন হেনস্থার অভিযোগ করছে বুঝতে পারছি না। এবং ওই আইনজীবীদের একাংশের বক্তব্য যে বিচারপতি অমৃতা সিনহা কি বলে গত কয়েক মাস ধরে নিয়োগ দুর্নীতি তদন্ত করছে এবং নিয়োগ দুর্নীতি তদন্তে তিনি বেশ কিছু অবজারভেশন কোর্টে দিয়েছিলেন, সেই নিয়ে ব্যাপক সাড়া পড়েছিল। তিনি ইডি তদন্তকারী অফিসারকে বদলের নির্দেশ দিয়েছিলেন, পরে আবার অবশ্য সেটি প্রত্যাহার করে নেন।
ইডিকে তদন্তের নানান দিক তিনি বলে দিয়েছিলেন, তদারকি করেছিলেন। এই নিয়ে নানান ধরনের অভিযোগ আইনজীবীরা তুলেছিলেন, আইনজীবীদের একাংশ তুলেছিলেন যে বিচারপতি তদন্ত নজরদারির নামে তিনি তদন্তের তদারকি শুরু করেছেন এবং ইডিকে বারে বারে প্রশ্নের মুখে ফেলেছেন। এবং কেন সুজয় ভদ্র মানে দুর্নীতি তদন্তে গৃহীত সুজয় ভদ্র যে সংস্থায় জড়িত ছিল লিপস অ্যান্ড বাউন্ড সংস্থা, সেই সংস্থার ডিরেক্টরদের সম্পত্তির হিসাব কেন পুঙ্খানুপুঙ্খভাবে তার কাছে জমা পড়েনি, এই নিয়ে ইডিকে ভর্ৎসনা করেন তিনি বারে বারে। এবং সেই সংস্থার ডিরেক্টর দের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অন্যতম, তার বাবা মাও রয়েছে, তাদের সম্পত্তি পুঙ্খানুপুঙ্খ হিসাব কেন জমা পড়েনি কোর্টে, সেই নিয়ে ইডিকে তিনি ভর্ৎসনা করেছেন। এবং বিভিন্ন মামলায় তিনি নানানভাবে পর্যবেক্ষণ তিনি রেখেছেন এবং বিভিন্ন তদন্তকারী সংস্থাকে নানানভাবে নানান সময় প্রশ্নের মুখে ফেলেছেন। তো এই নিয়ে খুব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহা। তো আইনজীবীদের একাংশ বক্তব্য যে যারা এই সিআইডি তলব নিয়ে, ওই আইনজীবীর স্বামীকে সিআইডি তলব নিয়ে যাদের গোসা হয়েছে বা যারা হেনস্থার অভিযোগ করেছেন, তারা বোধহয় বুঝতে পারেননি যে অমৃতা সিনহার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ সুপ্রিম কোর্টে জমা পড়বে বা তার স্বামীর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ জমা পড়বে। কারণ তারা অমৃতা সিনহার কি বলে বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে, বিভিন্ন আদেশ নিয়ে তারা কি বলে বাজার গরম করছিলেন ওই আইনজীবীরা। এবং তাদের বোধহয় একটুখানি তারা বোধহয় ধাক্কা খেয়েছেন, কারণ এরকম একটা অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্ত করেছে, এটা তারা স্বপ্ন ভাবতে পারেননি। সেই কারণে বোধহয় তারা এখন হেনস্থার অভিযোগ করছেন, কারণ কেঁচো খুঁড়তে কোথায় গিয়ে কেউ টেবে কেউ জানে না। এবং তারা বিচারপতি অমৃতা সিনহাকে যে আসনে বসিয়েছিলেন, এইরকম একটা অভিযোগ আসাতে সেখান থেকে বোধহয় তারা একটুখানি চিন্তার মধ্যে পড়েছেন যে এত বড় বড় যিনি পর্যবেক্ষণ করছেন, যিনি এরকম ভর্ৎসনা করছেন তদন্তকারী সংস্থাকে, এবং বারে বারে বিভিন্ন পর্যবেক্ষণে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি তদন্তের শেষ দেখে ছাড়বেন, তো তার বিরুদ্ধেই বা তার স্বামীর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এসে পড়বে, এটা বোধহয় ওই আইনজীবীরা বুঝতে পারেনি। তাই বোধহয় তারা এখন হেনস্থার অভিযোগ তুলছেন এবং তারা বোধহয় সুপ্রিম কোর্টকে এখন অস্বীকার করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইডি তদন্ত করছে, সেই সুপ্রিম কোর্টের আদেশকেও বোধহয় তারা এখন অস্বীকার করার চেষ্টা করছেন। আইনজীবীদের একাংশের এটাই মত। আর তা না হলে তারা এই হেনস্থার অভিযোগের কথা বলতেন না, কারণ সুপ্রিম কোর্টকে এই সময়ের মধ্যে সিআইডি কে রিপোর্ট জমা দিতে হবে। সেই কারণে সিআইডি সম্ভবত তাকে দুবার ডেকেছেন বা আরো একবার ডাকার জন্য তারা নোটিশ পাঠিয়েছে। তো এই আইনজীবীদের একাংশের মত যে এইরকম ভাবেই সেই আইনজীবীরা একটা জলটা গুলিয়ে দেওয়ার তারা চেষ্টা করছেন এবং হেনস্থার অভিযোগ করছেন। কারণ আপনারা জানেন যে বিচারপতিদের নিয়ে কি বলে নানান সময় নানান ধরনের মন্তব্য শোনা গেছে। সম্প্রতি আমি একটি ভিডিওতে বলেছিলাম যে বিশিষ্ট আইনজীবী, প্রবীণ আইনজীবী অর্ণব ঘোষ, তিনি কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে অমুকের কোর্টে মামলা তুলতে গেলে কত টাকা ঘুষ দিতে একটু জিজ্ঞেস করো। বড় বড় কথা বলছে ওই বিচারপতি, ও আইনের বাইরে গিয়ে আবেগের বশে সমস্ত পাস করছে অর্ডার এবং সেগুলো সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিত হয়ে যাচ্ছে। আরেক বিচারপতি সম্পর্কে বলেছিলেন ও তো সিপিএম এর আইনজীবী সংগঠনের সদস্য ছিলেন এক সময়, তো এখন সেই সিপিএম এর ভূতটাকে তাড়া করে বেড়াচ্ছে, সেই মাথায় সিপিএম এর ভূত চেপে বসে আছে, এই ধরনের ওই জন্য পর্যবেক্ষণ করে বা মন্তব্য করে। তো আইনজীবীদের একাংশের মধ্যে যারা আজকে হেনস্থার অভিযোগ তুলছেন, তারা কেন অর্ণব ঘোষের বিরুদ্ধে মামলা করছেন না? বিচারপতিদের সম্পর্কে যারা যিনি এই ধরনের প্রকাশ্যে সব মন্তব্য করছেন, আসলে সেগুলো করার তাদের উপায় নেই বা তাদের সেই ক্ষমতা দেবে দম নেই, সেই জন্য তারা এই ধরনের মন্তব্য করে বাজার গরম করতে চাইছেন। আসলে তারা বুঝতে পারেননি যে এরকম একটা অভিযোগ এসে পড়বে এবং সুপ্রিম কোর্ট তার জন্য এই তদন্ত নির্দেশ দেবেন এবং সুপ্রিম কোর্টের তদন্ত নির্দেশ দেওয়ার পরেই তাদের মাথায় হয়তো বাজ পড়েছে। তাই সেই আইনজীবীদের একাংশ যারা এখন হেনস্থার অভিযোগ তুলছেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।